ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা থাকবে। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথমে যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে কাইয়ুম, এবং তাদের গ্রামেরই তাদের পাশের বাড়িতে একটা ছেলে আছে। সেই ছেলেটার বাবা ছিল না, বাবা মারা গেছে। তো সেই ছেলেটার নাম হচ্ছে ইকবল, সবাই ইকবল বলে ডাকতো। তো সেই ছেলেটাকে একটা মাদ্রাসায় ভর্তি করায় দেয়, যেহেতু তার বাবা নাই। এদিকে তার আরেকটা ছোট ভাই আছে। তো মাদ্রাসায় যেমন লেখাপড়া করলে থাকা খাওয়া ফ্রি থাকে, কোনো টাকা পয়সা লাগে না। এতিম হিসাবে তাকে সেখানে ভর্তি করানো হয়। তো যাই হোক, ওইটা তাদের ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে যে তাকে মাদ্রাসায় ভর্তি করানোর পরে সেই মাদ্রাসাতে কিন্তু একটা আম গাছ ছিল। সেই আম গাছটা খুবই ভয়ঙ্কর, এবং সেই আম গাছে একটা খারাপ জিন থাকতো। যে জিনটা নাকি বিভিন্ন সময় ওই মাদ্রাসার স্টুডেন্টদের ডিস্টার্ব করতো। আর এদিকে যে মাদ্রাসা যে হুজুর ছিলেন, তিনি কিন্তু সেই ছাত্রদের বলে দিতেন যে রাতে যেন একা বের না হয়, বা কোনো প্রয়োজন ছাড়া যাতে বের না হয়। আর যদিও বের হয়, তারা যেন মানে ৪-৫ জন একসাথে বের হয়, আবার একসাথে তারা মাদ্রাসার ভিতরে চলে যায়। তো এই বিষয়গুলা সবাই জানে মোটামুটি, যারা পুরাতন ছাত্র। তো ওই বছরে যারা নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু এই বিষয়গুলা জানতো না। তো সেই ইকবল একদিন মানে সে মাদ্রাসায় রাতে থাকতো। তাই সে তার প্রস্রাব ধরে, এজন্য তিনি বের হন একাই। আর আপনাদের আরেকটা কথা বলছি শুরুতেই, যারা নতুন স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনেক কিছু জানতো না ওই ব্যাপারটা, ভয়ানক যে ব্যাপারটা ছিল। তো সে একা বের হয়ে সে চিন্তা করে যে প্রস্রাব করার জন্য তিনি আবার ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমটা মোটামুটি একটু দূরে। তো তিনি এক কাজ করেন, সেই আম গাছটার নিচে বসেই তিনি তার কাজটা সারেন এবং তিনি ফিরে আসেন। কিন্তু তিনি যখন সেই আম গাছের নিচে যান, তো ঠিক সেইখান থেকে তিনি একটা কিছু দেখছিলেন, যেটা খুবই ভয়ানক ছিল। এবং সেই ইকবল ওই জিনিসটা দেখার পরে সে ভয় পাইছিল। তারপরে সে রুমে চলে আসে। তো সেদিন রাত থেকে তার সাথে ঘটতে থাকে কিছু ঘটনা, যেটা তিনি ঘুমের ঘরে অ্যাবনর্মাল টাইপের অনেক কিছু করেন। যেমন কথা বলেন, হাসাহাসি করেন, আবার কান্না করেন, বিভিন্ন ধরনের। তো অন্য অন্য স্টুডেন্ট যারা ছিল তারা এই জিনিসটা লক্ষ্য করে, এবং অনেক সময় সে উত্তেজিত হয়ে যেত, এবং তাকে কেউ ধরে রাখতে পারতো না। আবার সে মাদ্রাসায় যখন খাবার নিয়ে আসতো ছাত্রদের জন্য, সে দেখা যেত যে ২-৩ জনের খাবার একাই খেয়ে ফেলাইতো। এইগুলা চলতে থাকে, আর সেই স্টুডেন্টরাও এইগুলা লক্ষ্য করে। কিন্তু তার মধ্যে কোনো ওরকম আছে না যে একটা অন্য ধরনের বিষয়বস্তু, ওইগুলা না। তিনি স্বাভাবিক, সে ক্লাসও করতেছে, এবং তার দিন দিন লেখাপড়া থেকে মন উঠে যাচ্ছিল। সে লেখাপড়ায় অতটা মনোযোগী না, এবং সে সারাক্ষণ চুপচাপ বসে বসে বিড়বিড় করে কি যেন বলতো। এটা অনেক স্টুডেন্টরা খেয়াল করে যে আসলে ওর কি হয়েছে। তো একটা পর্যায়ে যারা রাতে ওর সাথে থাকতো সেই মাদ্রাসাতে, তারা এই জিনিসগুলা বেশি ফেস করতো, যে সে রাতের বেলা বিভিন্ন ধরনের কথা বলে, চিৎকার করে। অথচ সে ঘুম থেকে যখন তাকে উঠানো হইতো, সে ওইগুলা কিছুই বলতে পারতো না। এই বিষয়গুলা তারা পরে, বাকি যারা স্টুডেন্ট ছিল, তারা তাদের একজন প্রিন্সিপাল হুজুর ছিল, তাকে বিষয়গুলা খুলে বলেন যে হুজুর, এই সমস্যা, ইকবলের তো এই হইতে পারে। তো পরবর্তীতে ওই হুজুরটা মানে জিনিসটা বিশ্বাস করে না,
পরবর্তীতে একটা সময় তিনি ভাবেন যে ছাত্ররা আসলে সবাই তো আর মিথ্যা কথা বলবে না। আর তিনি মানে এই জিনিসগুলো চিন্তা করে তিনি একদিন সিদ্ধান্ত নেন তিনি মাদ্রাসায় থাকবেন এবং দেখবেন নিজের চোখে যে আসলে ও কি করে ঘুমের চোখে। তো হুজুর ওইদিন থাকে মাদ্রাসাতে এবং থেকে তিনি তো অবাক হয়ে যায় যে এ কি দৃশ্য। সে ঘুমের চোখে এরকমও দেখা যেতেছে যে সে ঘুমের চোখে ঘর থেকে বের হইলো হাঁটতে হাঁটতে, সব স্টুডেন্ট ঘুমন্ত অবস্থায়। সে উঠলো, উঠে যখন দরজাটা খুললো, দরজা খুলে সে কিন্তু ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে সেই আম গাছটার নিচে যেয়ে সে মানে বসে পড়লো, সে আম গাছের নিচে। কিন্তু বসে বসে সে ঘুমাইতেছে, অথচ মানে ঘুমের ভিতরেই সে সব করতেছে। তো সে সেখানে অনেকক্ষণ বসে থাকে এবং একটা সময় সে মানে আজানের আগ মুহূর্তে আবার সেখান থেকে মানে হাঁটতে হাঁটতে চলে আসে, এসে সে তার বিছানা আবার শুয়ে পড়ে। তো হুজুর এই জিনিসটা দেখে তিনি আবার অপেক্ষা করেন যে ছেলেটাকে কিছু বলেন নাই। পরের দিন তিনি মানে আবার সেম, কিন্তু পরের দিন ও আর বাইরে যায় নাই। পরের দিন দেখতে পান যে ও ঘুমের ঘোরে মানে অনেক কথা বলতাছে, মানে মনে হইতাছে যে ও জাগ না, ও কারোর সাথে কথা বলতাছে এরকম, অথচ ঘুমের ঘরে ও কিন্তু গভীর ঘুমে কারোর সাথে ও অনেক কথা বলতেছে। মানে এই জিনিসগুলো মানে ঘটতে থাকে। তো হুজুর এরকম পরপর ২-৩ দিন দেখার পরে তখন একদিন হুজুর সেই ইকবালকে ডাকে যে, "ইকবাল তুমি আসো এখানে।" পরবর্তীতে সে আসে, জিজ্ঞেস করে যে, "আসলে তোমার কি হইছে?" তখন ইকবাল বলে, "কই আমার তো কিছু হয় নাই, আমি তো সুস্থ।" "না, তুমি তো সুস্থ নাই।" পরবর্তীতে মানে সেই হুজুরটা খেয়াল করে দেখেন যে সেই ইকবালের যেই চোখগুলা মানে অনেকটা লাল হয়ে গেছে। মানে দেখতে খুবই ভয়ংকর লাগে। আর সে যে স্বাভাবিক না, তার মধ্যে যে সে নাই, অন্য কেউ মানে এক্সিস্ট করতেছে এটা বুঝাই যাচ্ছিল। আর হুজুরটা একটু ধার্মিক ছিল, তাই তিনি এইগুলা মানে বিষয়গুলা তিনি বুঝতে পারেন। আবার দেখা যেত ও অনেক সময় অনেক ছাত্রদের সাথে যদি কোনো কিছু নিয়ে মানে ঝগড়াঝাটি হইতো বা তর্ক-বিতর্ক হইতো। তা একদিন নাকি একটা ছাত্র ছিল এরকম, তার সাথে মানে কোনো একটা কিছু নিয়ে তার সাথে একটু ঝগড়া হয়। তো ও নাকি সেই ছেলেটাকে মানে এক হাত দিয়ে তুলে আছাড় মারছিল। ঠিক আছে? তো পরবর্তীতে সেই হুজুরটা বলে যে, "না, তোমার সমস্যা আছে কিছু।" তো পরবর্তীতে সেই হুজুরটা মানে একটু পানি পড়া মানে ওই ছেলেটার চেহারার দিকে ছিটিয়ে দেয় এবং সেই ছেলেটা মানে মানে মুহূর্তে সে রেগে মানে আগুন হয়ে যায় এবং সেই হুজুরটাকে একটা চড় মেরে বসে অনেক জোরে। তো পরবর্তীতে সেই হুজুরটা আর কিছু করে না। যেহেতু তিনি মানে এই সমস্ত জিন-টিনের ব্যাপারে ততটা মানে অভিজ্ঞতা নাই তার। তো তিনি এক কাজ করেন, তিনি অন্য আরেকজনকে নিয়ে আসেন। ওই মাদ্রাসারই আরেকজন শিক্ষক ছিলেন যিনি এইগুলা নিয়ে একটু বুঝতেন। সে এসে ওই জিনটাকে মানে থামায় এবং বলে যে, "কি হইছে?" পরে বলে যে, "ও আমার গায়ে পানি ছিটা মারছে, ও ফু দিয়া। তো আমি কি ভয় পাই নাকি? আর ওর ফুতে আমার কি হবে? ওর ফু দেওয়া পানিতে আমার কি হবে?" মানে এরকম অনেক কিছু বলতে থাকে। তো ওই হুজুরটা অনেক ট্রাই করে যে ওই জিনিসটাকে মানে নিয়ন্ত্রণে আনার, কিন্তু আসলে তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। তো পরবর্তীতে ওই ছেলেটার বাড়িতে খবর পাঠানো হয় উম যে ও তো অ্যাবনরমাল টাইপের অনেক কাজ করতাছে। তো পরবর্তীতে যেহেতু তার বাবা নাই, তখন সেই ওর একটা চাচা ছিল, সেই চাচা আর ওই যে কাইয়ুম যিনি মানে আমাদের ঘটনাটা পাঠাইছেন, তারা ২ জন মানে ওকে আনতে যায় মাদ্রাসা থেকে এবং বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে এনে এবং ওই হুজুরগুলা বইলা দেয়, "আসলে আপনারা ভালো একটা কবিরাজ দেখান। আসলে আমাদের পক্ষে এগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। যদিও আমরা এইগুলার মধ্যে মানে চর্চা করি না। এগুলা করার জন্য মানে অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়।" তো পরবর্তীতে একটা সময় সেই ওদের বাড়িতেই একটা মানে কবিরাজকে আনা হয়, খুবই বড় মাপের, এবং সে তার নিজেরও মানে কয়েকটা জিন আছে এবং বলে যে তার জিনের মাধ্যমে এই জিনটাকে তাড়ায় দিতে পারবে এবং তার জিনকে সে হাজির করে এবং হাজির করে এমনকি এই ছেলেটার শরীরে যে জিনটা ছিল তাকেও হাজির করা হয় এই ছেলেটার উপরে।
তো পরবর্তীতে তাদের দুজনের মধ্যে কথা হয়, যে কথাগুলো মানে তাদের মানে গ্রামের আশেপাশে যারা ছিল উপস্থিত তাদের বাড়িতে সকলে শুনতে পায় যে কি ধরনের কথাবার্তা হয়েছে। তো এখানে বলা হয় যে আসলে ওইটা একটা জিন ছিল। আর কথা হচ্ছে যে ওই জিনটা ছাত্রদের ডিস্টার্ব করে কেন, এগুলা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন ডিস্টার্ব করেন, বা এখানে ছোট ছোট ছাত্ররা লেখাপড়া করে আপনি কেন এদেরকে ডিস্টার্ব করে এরকম ভয় দেখান। তখন সেই জিনটা বলে যে আসলে আমি এখানে ভয় দেখাই, এর পিছনে মূল কারণ হচ্ছে যে আমার ছেলে এই মাদ্রাসাতে কোনো একটা সময় পড়তো, আমি ওকে ভর্তি করছিলাম। তো এখানে নাকি অনেক আগে একটা মানে হুজুর ছিল, যিনি মানে খুবই বদমেজাজি এবং মানে একটু অন্য ধরনের মানুষ তিনি ছিলেন। তো তিনি কোনোভাবে জানতে পারেন যে ওই ছেলেটা জিন। তো তিনি মানে জিনের সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানতেন, যার কারণে তিনি মানে ওই জিনটাকে পুড়িয়ে মেরে ফেলেন। মানে এইটা ছিল তার খুবই একটা মানে জঘন্যতম কাজ। কারণ এখানে জিন হোক বা মানুষ হোক, সে তার স্টুডেন্ট, সে আসছে লেখাপড়া করার জন্য। কিন্তু সে মানে তার ক্ষমতা বলে সেই জিনটাকে মেরে ফেলে। আর এই জিনটা যে কিনা সব ছাত্রদের ডিস্টার্ব করে, এই জিনটা হচ্ছে ওই বাচ্চা জিনটার বাবা ছিল। এবং তিনি মানে ওই যেই লোকটা মানে তার ছেলেকে মারছিল, ওই লোকটাকেও নাকি তিনি মেরে ফেলছেন। মানে তাকে মেরে মানে কোনো একটা জায়গায় নাকি পুকুরের মধ্যে, মানে যে পুকুরের পাড়ে যেই কাদা ছিল সেই কাদার মধ্যে ওই হুজুরটাকে নাকি মাথা একবারে গেড়ে রাখছিলেন। এবং তার জিদ হচ্ছে যে সে এই মাদ্রাসায় যত স্টুডেন্ট আসবে সবাইকে ডিস্টার্ব করবে, ভয় দেখাবে, যাতে কেউ আর লেখাপড়া না করে এখানে। তো পরবর্তীতে ওই জিনটাকে মানে সবাই রিকোয়েস্ট করে যে আসলে আপনার ছেলে যে ক্ষতি করছে সবাই তো আর তার মতো না। আর আপনার ছেলের মতোই সবাই যারা আরো লেখাপড়া করে তারা, এখন আপনার ছেলেকে যেহেতু হত্যা করা হয়েছে, সে তো খারাপ ছিল, এই জন্য সে হত্যা করছে। তো আপনি কেন অন্য অন্য এত ছোট ছোট বাচ্চাদের ডিস্টার্ব করতেছেন বা ক্ষতি করতেছেন? তখন সেই জিনটা বলে যে না, আমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র বা স্টুডেন্ট হুজুর যারাই থাকুক, আমি প্রত্যেকের উপর প্রতিশোধ নিব আমার সন্তান হত্যা। তো পরবর্তীতে সেই কবিরাজ হুজুর যারা ওইখানে উপস্থিত ছিল সবাই বলে যে দেখেন, আমরা তো আর আপনার ক্ষতি করি না, আপনি কেন আমাদের ক্ষতি করবেন? তখন বলে যে ঠিক আছে, আপনার সন্তান যেহেতু মারা গেছে, আমরা সবাই মিলে আপনার সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করে। তো এই বলে সবাই সেই জিনটাকে মানে কন্ট্রোলে নিয়ে আসে। তো পরবর্তীতে ওইখানে যারা মানে উপস্থিত ছিল সবাই সেই জিনটার ছেলের জন্য সবাই দোয়া করে। এবং পরবর্তীতে ওই জিনটা মানে সবাইকে কথা দেয় এই মাদ্রাসার আর কোনো মানে স্টুডেন্টকে সে কখনো ডিস্টার্ব করবে না বা ক্ষতি করবে না। সো ভিউয়ার্স, এই ছিল তার প্রথম ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাইশা জান্নাত। এবং এই ঘটনাটা তার আন্টির কাছ থেকে শোনা একটা ঘটনা। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আসলে এই ঘটনাগুলো আমরা খুব কষ্ট করে কালেক্ট করে থাকি। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে মানে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো আবার আমি ঘটনায় ফিরছি। তো সেই মাইশা জান্নাত তার আন্টির কাছ থেকে একটা ঘটনা শুনতে পান। তো ঘটনাটা ঘটেছিল মানে ৭-৮ সালের দিকে হবে, এরকম একটা সময়। তো ওই সময়টাতে মানে তার সে আন্টির মানে নতুন বিয়ে হইছে। নতুন বিয়ে বলতে যেমন বছর ১-১.৫ হবে আরকি। তাদের কোনো সন্তান ছিল না। তো সেই আঙ্কেল আর ওই আন্টি কিন্তু ঢাকায় কোনো একটা বাড়িতে থাকতেন। তো সেই আঙ্কেলের যে কাজের সুবাদে কাজে যেতে সুবিধা হবে জন্য তারা একটা মানে বাসা ভাড়া নেন। মানে খুঁজতেছিলেন অনেকক্ষণ। পরবর্তীতে একটা বাসা তারা পান। তো সেই বাসাটা ছিল হচ্ছে ঢাকার মানে মালিবাগের কোনো একটা জায়গায়। তো এমন একটা জায়গায় মানে একটা বাসা পান, বাসাটার ভাড়া খুবই কম, একবারে মানে
বলা চলে একবারে সামান্য মানে বাড়িটা অনুযায়ী। এবং সেই বাড়িটা ছিল এরকম যে রাস্তা থেকে নেমে অন্য একটা ছোট্ট চিকন শাখা রাস্তা ধরে যেতে হয়, মানে এটা কিন্তু ওই সময়কার ঘটনা বলতেছি, তবে বর্ণনা কিন্তু ওই সময়কার, কিন্তু এখন মূলত অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ওইখানে সেই রাস্তা থেকে নামলে কিছু দূর আগাইলে, মানে বেশি দূর না, মোটামুটি একটু সামনে কয়েক কদম আগাইলে একটা মানে পচা ডোবা, হ্যাঁ, ডোবার মধ্যে অনেক ময়লা পানি, বিভিন্ন ধরনের ময়লা টয়লা ফালানো। এবং সেই ডোবাটার আরেক পাশে ছিল একটা মানে জঙ্গলের মতো আর কি, ঝোপঝাড় ভরা। এবং সেই বাড়িটা, তো ওই বাড়িটাই মানে সেই আঙ্কেল ভাড়া নেন। মূলত আঙ্কেল একটু নিরিবিলি পছন্দ করতেন। তো তিনি বলেন যে এই বাড়িটা একেবারে নিরিবিলি, এই জায়গাটা নিরিবিলি, আমি এই বাড়িটাই নিব আর কি। কিন্তু এদিকে কিন্তু আন্টির সেই বাড়িটা মানে মোটেও পছন্দ হয়নি। তো যাই হোক, সেই আঙ্কেলের মানে পছন্দ হয়েছে, এই জন্যই মূলত সেই বাড়িটা নেওয়া হয়। তো পরবর্তীতে তারা সেই বাড়িটাতে উঠেন, উঠে কিছুদিন থাকেন। তো এদিকে আঙ্কেল সেই সকালে চলে যেতেন, আবার তার বাড়িতে ফিরতে ফিরতে সেই সন্ধ্যা 7টা 8টা বেজে যেত, এরকম একটা সময়। তো এর মাঝখানে যে সময়টা আন্টি মানে সম্পূর্ণ একা থাকতেন। তো আন্টি যখন একা থাকতেন তার সাথে মানে কিছু কিছু ঘটনা ঘটতো ওই বাড়িটার মধ্যে। যেমন আন্টি পাকঘরে বসে রান্না করতেন, তো তার কাছে মনে হইতো কেউ যেন রুমের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তো তিনি যখন মানে পাকঘর থেকে রুমের মধ্যে যেতেন, কিন্তু তিনি যে এরকম কিছু মানে সেখানে আর পেতেন না। তারপরে দেখা যাইতেছে যে সে একটা মানে ফোনের বাটন ফোন ছিল। সে বাটন ফোনের মধ্যে যেহেতু সে একা থাকতো, এজন্য মাঝে মধ্যে মানে তার কাজকর্মের ফাঁকে তিনি মানে গান ছেড়ে তারপরে গান শুনতেন আর কাজ করতেন। তিনি যেকোনো কাজই হোক। তো তার কাছে মনে হইতো যে গান ছাড়ছে, কিন্তু অন্য কেউ মানে এই গানটাকে ফলো করে করে গাচ্ছে। সেই তার ফোনেরটা শুনে শুনে পাশাপাশি অন্য কেউ, যেমন অনেকে থাকে না, আমরা যেমন ফোনে গান ছাড়ি, গানটা বাজতেছে, ওই গানটার সাথে সাথে আমরাও যেমন সুর মিলাই, সেম এরকম কিছু একটা। তো তিনি যখন মানে গানটা স্টপ করে মানে কান পেতে শোনার চেষ্টা করেন, তখন তিনি মানে এই জিনিসটা আর পেতেন না। তো মানে এই সমস্ত ঘটনা তার মানে ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। তো তিনি কিন্তু আঙ্কেলকে এই সমস্ত বিষয়গুলা কিছু বলেন নাই যে তিনি এরকম কিছু একটা লক্ষ্য করতেছেন। আর দেখা গেছে যে তিনি নিজেই ভাবেন যে হইতে পারে যে সে একা থাকে, এজন্য তার মাথায় অনেক সময় আজে বাজে চিন্তা আসে। আর আঙ্কেলকে এইগুলা বললে দেখা গেছে সে একটা কাজ করে খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানিতে, মানে তার পদটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই তার মাথায় একটা এক্সট্রা টেনশন তিনি মানে দিতে চাচ্ছিলেন না। তো এরকমই একদিন তিনি রাতের বেলা শুয়ে আছেন সে আঙ্কেলের সাথে। তো আঙ্কেল কিন্তু গভীর ঘুমে ছিল। তার হঠাৎ ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। শব্দটা ছিল এরকম যে তার মনে হইতাছে কে যেন তার রুমের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তো তিনি কিন্তু উঠে কান পেতে শোনার চেষ্টা করেন, যে তিনি অনেকক্ষণ মানে বুঝতেও পারেন যে হ্যাঁ, কিছু একটা হাঁটাহাঁটি করতেছে তার রুমের মধ্যে। তো ঠিক একটা সময় তার মনে হইতেছে যে তার যে খাটটা ছিল, খাটটা নড়তাছে। তো এই বিষয়টা মানে তিনি লক্ষ্য করেন যে আসলে আঙ্কেল কিন্তু নড়তাছে না, সে মানে গভীর ঘুমে আছে। এবং সে নিজেও নড়তাছে না, সে জাস্ট জাগ না, কিন্তু সে স্থিরভাবে শুয়ে আছে। তো তিনি দেখতে পান যে তার খাটটা মানে অনবরত কয়েকবার নড়লো, নড়ার পরে আবার থেমে গেল। আর থেমে যখন যায় মানে তখন সেই হাঁটাহাঁটি শব্দগুলা আর মানে কোথাও কিচ্ছু নাই। মানে এরকম বিষয়গুলা ঘটতে থাকে। তো তিনি আবার পরের দিন সকালে উঠে সেই মানে বিভিন্ন ধরনের খবরের পত্রিকা এগুলা মানে খোঁজাখুঁজি করেন, যে দেখেন যে আসলে কালকে কি কোনো ভূমিকম্প হয়েছিল, কিন্তু কোথাও তিনি এরকম কোনো নিউজ পান নাই যে আসলে ভূমিকম্প হয়েছে কিনা। তো এদিকে মূলত তার মানে এই বাড়িটাতে একেবারেই মানে থাকতে ইচ্ছা করে না। আর একা তো থাকলে তার কেমন যেন ভয় ভয় লাগে। এবং সে একটা কাজ করেন যে যার মাধ্যমে এই বাড়িটা নিছেন, তার একটা বান্ধবী এই এরিয়াতেই থাকে।
তিনি মাঝে মধ্যে সেই বাড়ি মানে তালাবদ্ধ করে সেই বাড়িতে তার বান্ধবীর বাড়িতে যেয়ে বসে থাকতেন এবং যখন মানে আঙ্কেল আসতো আঙ্কেলকে বলতেন যে সে যেন বাড়িতে যাওয়ার সময় তাকে নিয়ে যায়, মানে তিনি এটা করতেন। তখন আবার তিনি নিজে থেকেই চিন্তা করেন যে অন্য একটা বাড়িতে, অন্য একটা মানুষের বাড়িতে প্রতিদিন এটা কেমন দেখা যায়। তাই তিনি মাঝে মধ্যে বাধ্য হয়ে সেই পুরা বাড়িটাতে একাই থাকতেন। তো এমনই একদিন তিনি মানে লক্ষ্য করেন যে ছাদের উপরে কিছু একটা মানে হাঁটাহাঁটি করতেছে বা দৌড়াদৌড়ি করতেছে, এরকম লক্ষ্য করেন। তো তিনি বিকাল দিকে এটা, বিকালে বলতে তিনি যখন মানে দুপুরে ঘুমাইছিলেন একটু, ওই ঘুমের মধ্যে তার কাছে মানে এই শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তো পরবর্তীতে তিনি ছাদে যান, কিন্তু ছাদে যেয়ে তিনি কিছুই দেখতে পান না। তো সেদিন মানে সন্ধ্যার সময় তিনি আবার রুমের মধ্যে একাই বসেছিলেন। তো ঐদিন আঙ্কেল হয়তো কোনো একটা কাজের কারণে সে বাড়িতে আসতে পারেন নাই। তো পরবর্তীতে একটা সময় মানে তিনি তার অপেক্ষা করতে, করতে ঘরের মধ্যেই মানে বসে থাকতে, থাকতে তার একটু ঘুম চলে আসে সন্ধ্যার দিকে। তো হঠাৎ করে মানে তিনি লক্ষ্য করেন যে তার যখন ঘুমটা চলে আসে তার মনে হইতাছে কেউ একজন তাকে ডাকতেছে। তিনি যেহেতু তার রুমে ছিলেন এবং তার রুমের দরজার কাছে দেখেন যে একটা বৃদ্ধ লোক মানে দাঁড়ায় আছে। সাদা পাঞ্জাবি পরা দাঁড়ায় আছে। তো তিনি মানে ওই ঘুম, ঘুম চোখে মানে তাকে দেখতেছেন এবং সে তাকে ইশারা করে ডাকতেছে। তো একটা পর্যায়ে মানে সে যখন মানে এটা দেখতেছে, দেখে যখন মানে হঠাৎ করে উঠে তিনি মানে একটু ভয় পেয়ে যান যে, "আসলে আপনি কি? আপনি এখানে কিভাবে আসলেন?" মানে এটা যখন সে বলে, তখন তিনি দেখতে পান যে সেই বৃদ্ধ যেই অবয়বটা ছিল, সে মানে আস্তে, 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 আস্তে হাওয়ায় মিলায়ে গেল। তো এইটা দেখে মানে তিনি খুবই ভয় পেয়ে যান এবং সেদিন আঙ্কেল বাড়িতে আসলে তাকে মানে জড়ায় ধইরা সে চিৎকার করে। সে বলে যে এরকম ভয় সে পাইছে এবং বলে যে এই বাড়িটাতে আর থাকবো না। তো আঙ্কেল মানে ১ম এ মানে বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করে যে, "এগুলা তোমার মনের ভুল, একা থাকো এইজন্য।" কিন্তু সেই আন্টি আর কিছুতেই এই বাড়িতে থাকবে না। তো পরবর্তীতে তারা যখন মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন যে আসলে বাড়িটাতে কোনো সমস্যা আছে কিনা। তো পরবর্তীতে সেই মানে আঙ্কেল তিনি তার ওই এরিয়াতে কিছু পরিচিত লোক ছিল যারা তাদের অফিসে জব করত। তাদের মাধ্যমে আস্তে, আস্তে তিনি খবর পান যে আসলে ওই বাড়িটা ভালো না। ভালো না বলতে ওই বাড়িটাতে নাকি একটা বৃদ্ধ লোক এবং তার স্ত্রী সহ মানে আর তার একটা সন্তান ছিল। এই ৩ জনকে ওই বাড়িতে হত্যা করা হয়। তো ওই বাড়িটাতে হত্যা করার পর থেকে নাকি ওই বাড়িটাতে মানে আর কেউ থাকতে পারে নাই। যদিও এই বাড়িটা এখন মানে তাদের মানে ভাইরা ছিল, আরো ভাইয়েরা আছে, তাদের কাছে আছে, তাদের দখলে। কিন্তু এই বাড়িটা মানে অনেকবার তারা ভাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কখনো কেউ থাকতে পারে না ওই বাড়িটাতে। এইজন্য মানে তারাও এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য তেমন বেশি একটা মানে গুরুত্ব দেয় না। এবং কেউ যদি ভাড়া নিতে আসে তাদের সাথে মানে তারা ভাড়া নিয়ে কোনো ধরনের মানে দর কষাকষি করেন না তেমন বেশি একটা। মানে ওই ভাড়াটিয়ারা যা বলে তাতেই তারা ভাড়া দিয়ে দেন। কিন্তু কেউই থাকতে পারে না। সো ভিউয়ার্স, পরবর্তীতে তারা সেই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যায় সেই মালিবাগের মধ্যেই। তবে এটা অনেক আগের একটা ঘটনা। কিন্তু বর্তমানে এই বাড়িটা আর নাই। এটাকে ভেঙে ফেলা হয়েছিল। পরে এই জায়গাটাতে এখন মানে উঁচু বিল্ডিং করা হইছে। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ২ টা ঘটনাই মানে খুবই সুন্দর ঘটনা ছিল, ভয়ংকর ছিল। যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।